মা গুজ্জকালী ৩০০ বছরের বেশি পুরাতন জাগ্রত এই মায়ের পুজো, আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই মন্দিরেই নরবলি হয়েছিল। এই মন্দিরকে ঘিরে আছে অনেক অলৌকিক গা হিম করা কাহিনী, যা আজকে তুলে ধরবো আমাদের এই যাযাবর টিভির প্রতিবেদন। তার আগে অনুরোধ করব, যে সকল দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। বীরভূমের জাগ্রত এই গুজ্জকালীর রূপ জগতের সমস্ত কালী ঠাকুরের থেকেই ভিন্ন, যেখানে সব কালী ঠাকুরকে দেখা যায় শিবের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে, কিন্তু এখানে মা আছেন সাপের ওপরে। নাগো যজ্ঞ পবিতাঙ্গিং নাগো সজ্জানি শীর্ষিং সজ্জা বিছানা বা গদিকার। সাপের উপবিদ শব্দে অর্থ হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা। অষ্টনাগের কথা আমরা শুনেছি, দুটো নাগ কিন্তু মায়ের বলয়, তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু হাজার সাপের ফোনা ধরেছেন। এখানে কখনোই সন্ধ্যের পর রাতে কালী পুজো হয় না। এর পেছনে রয়েছে এক অলৌকিক কারণ। শোনা যায় রাত্রিবেলায় মা এই মন্দিরের বাইরে শ্মশানে তাণ্ডব লীলা করেন। তার প্রমাণও পাওয়া গেছে, যা শুনলে আপনি চমকে উঠবেন। এখানে প্রত্যহ সন্ধ্যে আরতির পর মন্দির বন্ধ করে চলে যাওয়া হয়ে থাকে। তবে জানা গেল বিশেষ অমাবস্যার রাতে মন্দিরের বাইরে অনেকেই এখানে মায়ের দর্শন পেয়েছেন। তখন আমাদের পূর্বপুরুষরা পুজো পাঠ করতেন, তাদের সময়কার অনেক অলৌকিক কাহিনী আছে। এমনকি সকালে মন্দির খুলে মায়ের শাড়িতে চোরকাটা লেগে থাকতেও দেখা যায় বহুবার। রাত্রেবেলাতে সকালবেলায় ঘর করে দেখি মায়ের শাড়িতে চোর কাটার দাগ। তারপরে হঠাৎ রাত্রেবেলায় মন্দির বন্ধ আছে, গভীর রাত, রাস্তা এই গ্রাউন্ড দিয়ে হয়তো কেউ যাচ্ছে কোনো কারণে। গ্রাউন্ডে তো সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় কেউ আসে না, মানে মন্দির সম্পূর্ণ একা 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 থাকে মা। তো হঠাৎ কাঁচের ঘন্টা বাজার শব্দ, বিরাট টিকাটাকার শব্দ, এরকম শব্দ অনেক ভক্তরা শুনেছেন। এইসব অলৌকিক ঘটনা আরো মন্দিরের ভেতর থেকে কাঁচের ঘন্টার শব্দ, কাঁচের ঘন্টার শব্দ পাওয়া যায়, অথচ মন্দিরের দরজা বন্ধ, মাকে স্মরণ দিয়ে বন্ধ করে চলে গেছে, কেউ নাই, অথচ শব্দ। জানা যায় বহু বছর পূর্বে এই গ্রামের পাশে হওয়া মেলা থেকে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে এসে এখানে বলি দেওয়া হয়েছিল। তারপর বাচ্চাটির মা গুজ্জকালীর কাছে কান্নায় ভেঙে পড়ে এবং মায়ের কাছে প্রার্থনা করেন তার ছেলেকে ফিরিয়ে দিতে। তারপর ঘটে যায় এক অলৌকিক ঘটনা। যেই বাচ্চাটিকে বলি দেওয়া হয়েছিল, দেখা যায় সেই বাচ্চা ছেলেটি মন্দিরের পাশে থাকা নদী থেকে উঠে পায়ে হেঁটে এসে তার মায়ের কাছে উপস্থিত হয়। এরকমই বিভিন্ন অলৌকিক ঘটনা জানা গেল এই মন্দিরের পুরোহিত এবং আশেপাশের গ্রামবাসীদের মুখ থেকে। ভদ্রপুরের একটি ছেলে প্যারালাইসিস হয়েছিল, ডাক্তাররা সারাতে পারেনি। সেই ঈশ্বরের উপর নির্ভরশীল হয়ে তারা এখানে মন্দিরে মায়ের সামনে তাকে করে উৎসর্গ করে মায়ের সামনে বলে একদম মা যা করবে তাই হবে। দীর্ঘদিন মাকে ভক্তি শ্রদ্ধা করার পর মায়ের আশীর্বাদ চন্দ্রনাথ খাওয়ার পর সেই ছেলে সুস্থ হেঁটে হেঁটে বেড়ায়। এক ভদ্রলোকের ক্যান্সার হয়েছিল, ডাক্তাররা বলেছিল যে না, এটা সম্ভব না ট্রিটমেন্টের দ্বারা। সে এসে মায়ের শরণাপন্ন হয়, রাত্রিবেলায় মায়ের কাছে ধর্ণা দেয়, বিভিন্ন টাইপের ভক্তি শ্রদ্ধা করে ভক্তি করে সে এখনো পর্যন্ত সুস্থ আছে। এরকম সব আরো অনেক অলৌকিক আছে। এখন বিজ্ঞান হয়তো বলবে যে হয়তো ওটা ক্যান্সার ছিল না, অন্য কোনো রোগ ছিল, কিন্তু অনেক ডাক্তার তাকে বলেছিল। এরকম ধরনের অনেক ঘটনা আছে। মায়ের অনেক অলৌকিক কাহিনী তো এই মন্দিরে এসে জানা গেল। তবে আপনাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্ন আসবে, এই গুজ্জকালী মায়ের উদ্ভব হলো কিভাবে, অর্থাৎ সৃষ্টি হলো কিভাবে, এবং মায়ের এই রূপের ভিন্নতার অর্থ কি? নমস্কার, আমার নাম সুব্রত ভট্টাচার্য। আমি এখানে মোটামুটি 38 বছর ধরে 38 বছর ধরে আছি। তোমরা কালী সম্পর্কে কিছু জানতে চাইছো, তাই গুটি কয়েক কথা তোমাদেরকে আমি বলি। প্রথমেই বলবো, এই যে কালী মন্দিরটা তোমরা দেখতে এসছো, এই সম্বন্ধে কিছু জানার আগেই তোমাকে কিন্তু নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। তোমরা প্রশ্ন করতে পারো, ভাই কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমাকে নিতে হবে? কারণ একটাই, ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভগৎ সিং এর আগে প্রথম ফাঁসি দেওয়া হয়েছিল, সেই নন্দকুমারের কথাটা আমি তোমাকে বলছি। আর এই যে কালীটা তোমরা দেখতে এসছো,
এই কালীটা কিন্তু ভুঁই ফুরে আপনাকে এখানে গজিয়ে উঠেনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল, প্রসঙ্গে আবার দ্বিমত আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরো নষ্টে। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত্র সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা তো একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। প্রশ্ন রেখেছি, ভাই এই ধরনের কালী কেন বললে? আরে কালী তো দেখেছো মহাকাল, অর্থাৎ শিবের উপর দাঁড়িয়ে থাকা কালী। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সাপের উপর যোগাসনে বসে থাকা কালী। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা কিন্তু অষ্টকোণাকৃতি মন্দির, 8টা কোণ। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। গুহ্য শব্দের অর্থই একান্ত গোপনীয়তা, হঠযোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয় গো, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার তো আমরা চেষ্টাও করি না। হাগো আমরা জানি যে আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে। আমার দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, 9টা দ্বার, 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র। অন্তরঙ্গে 6টা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষাদল। এটা রাধা। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক গভীর জঙ্গলে ঘেরা শ্মশান, আর এর পাশ দিয়ে বয়ে যাওয়া এক নদী। শান্ত স্নিগ্ধ গা ছমছমে পরিবেশ। আর এখানেই জানা যায় মা প্রতি রাতে নৈশলীলা করেন। আপনিও কি বীরভূমের এই জাগ্রত মা গুহ্যকালীর মন্দিরে এসে একদিন সময় কাটিয়ে মায়ের পুজো দিতে চান? তাহলে তো সবার আগে জেনে নেওয়া দরকার এই মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দিরের নিত্য পুজোর সময়সূচি কি আছে। এমনকি এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটাই বা কিভাবে পাবেন? নমস্কার, আমি পূজারী দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমার নাম। আজ আমি 43 বছর হলো এখানে পূজায় নিযুক্ত আছি। এর আগে আমার বাবা ঠাকুরদা বংশাবলী এনারা সব করতেন, পুরুষানক্ষমই হয়ে আসছে। তো এখানে মন্দির খোলা হয় সকাল 8টায়, দর্শনযোগ্য খোলা 8টার সময় খোলা হয়। অনেক ভক্তরা আসে, দর্শন করে, কেউ পুজো দিয়ে চলে যায়। কিন্তু পুজো হয় একই টাইমে, যে যখন এলো তার তখন পুজো হলো, সেরকম সিস্টেম না। 11:30টার সময় পুজোয় বসি। লোকাল ভক্ত যারা সেই সময় পুজো দিতে আসে, মায়ের নিত্য পুজোর সঙ্গেই তাদের পুজোর ডালার পুজো হয়ে যায়। এর মধ্যে যদি কোনো ভক্ত বিশেষ কারণে অতক্ষণ থাকতে না পায়, তখন তাদের ডালাটা উৎসর্গ করে দিই। সেটাও 11টার আগে নয়, 11টা 11:30টার দিকে। তারপর পুজো পাঠ চলে, পুজো শেষে তো মোটামুটি 1টা 1:15 হয়ে যায়। তারপরে মাকে অন্নের ভোগ দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এই যে ভোগ প্রসাদ যদি কেউ নিতে চায় ব্যক্তিগতভাবে, তো তার জন্য জনপ্রতি কত করে পড়ছে? মাথা পিছু 50 টাকা। মাথা পিছু 50 টাকা করে পড়বে। আর বর্তমানে ভবিষ্যতে বাড়তে পারে। আচ্ছা, আগে কম ছিল। আচ্ছা, ভোগ প্রসাদে কি কি থাকছে একবার বলে দিন। ভোগ প্রসাদে থাকে আতবর্ণ, শাক, একটা তরকারি, মুগের ডাল, আর আনাজ দিয়ে, মাছ টাছ দিয়ে, টমেটো বা তেঁতুল বা আমরা যখনকার যেমন সময় দিয়ে টক হয়, একটা টক। ওটা মায়ের বিশেষ পদ, ওটা লাগে। ওটাই মাছের টক? হ্যাঁ, মাছ মিশিয়ে আনাজ দিয়ে আচ্ছা টক হয়, ওটা বিশেষ পদ, ওটা লাগে আর কি। আর ওই পরমান্ন পায়েস। আচ্ছা, কোনো ভক্ত প্রসাদ পেতে ইচ্ছুক হলে পরে প্রসাদ পাওয়া যায়। সেক্ষেত্রে মোটামুটি সকালবেলাতে এখানে এসে নাম লিখাতে হয়। বিশেষ পুজো বছরে মাত্র 2টো দিন হয়। একটা হলো এই হয়ে গেল আশ্বিন মাসের কোজাগরী চতুর্দশীর, কোজাগরী পূর্ণিমার আগের দিন, চতুর্দশী তিথিতে দিনের বেলায় মায়ের বিশেষ পুজো, হোম, বলিদান, বিশেষ অন্নের ভোগাদি এসব হয়, ভক্ত সমাগম হয়, এখানে একটা মেলা বসে, এই একটা। আর মাঘ মাসে রটন্তী কালিকা পুজোতে চতুর্দশী তিথিতে দিনের বেলাতেই এখানে আবার ওই রকম টাইপের পুজো, ভোগ, বলিদান, হোম, যজ্ঞ, বিশেষ অন্নর ভোগ, নিত্যভোগ, বিশেষ ভোগ এরকম হয়।
তারপরে ভক্ত সমাগম হয়, প্রসাদ প্রসাদ বিতরণ করে শেষ হয়। আর সন্ধ্যাবেলাতে, রাত্রেবেলায় কোনোদিনই আমাদের মানে শ্যামাকালীর মতন সব মন্দিরে যেমন রাত্রেবেলায় অমাবস্যাতে বিশেষ পুজোর ব্যাপার থাকে, আমাদের কিন্তু রাত্রেবেলায় পুজোর কোনো ব্যাপার থাকে না। আমাদের দিনের বেলায় যে বিশেষ পুজো হলো ওই দুদিন হলো, আর প্রত্যেক দিন এমনি নিত্য পুজো হওয়ার পর আর সন্ধ্যাবেলায় নিত্য আরতি হয়। আরতি হওয়ার পর কাজকর্ম সেরে নিয়ে মাকে শয়ন দিয়ে রাত্রি 8টার সময় মন্দির বন্ধ করে দিন খোলা হয়, আবার পরের দিন সকাল 8টায়। মোটামুটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনযোগ্য খোলা থাকে। আর আমরা এখানে পুজোর জন্য এসে জয়েন করি মোটামুটি সকাল 11টা থেকে 3টে সাড়ে 3টে পর্যন্ত, আবার সন্ধ্যাবেলায় 5:30 থেকে মোটামুটি 8টা পর্যন্ত। আচ্ছা, এখানে যদি কেউ পুজো দিতে চায় তো ডালার কি দাম পড়ছে? ডালা 21 টাকারও নিতে পারে, কেউ 11 টাকার নেয়, কেউ 51 টাকার নেয়, কেউ 101 টাকা নেয়, কেউ 11 টাকার ডালায় কি কি পাচ্ছে? 11 টাকার ডালায় কলা, বাতাসা, সিঁদুর, ধূপকাঠি। আচ্ছা, সব থেকে বেশি কি আছে? বেশি কি আছে? 101 টাকার মধ্যেও আছে 5 ফল, আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, ধূপকাঠি, বাতাসা। আপনার মানে যতক্ষণ মন্দির খোলা থাকে ততক্ষণ আপনার আসলে পাওয়া যাবে, তাই তো? যতক্ষণ আমরা মন্দির, যতক্ষণ না পুজো, এখানে সারাদিনে একবার পুজো হয় 12টার পর, 12:30 হয়ে যায়, 1:01 হয়, শীতের দিনে দেরি হয়। আর সারাদিন ধরে পুজো হয় না, সারাদিন ঠাকুর মশাইরা মন্দিরে থাকে না। আর পুজো পাঠ হয়ে গেলে, ভাগাভাটি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যায়, আবার আরতির সময়। এই মন্দির সম্পর্কিত বিশেষ তথ্য এবং ইতিহাস সবটাই আপনাদের জানালাম, তবে বাকি থাকলো একটাই জিনিস যেটা আপনাদের মনে প্রশ্ন আসবে, এই মন্দিরে আসবেন কিভাবে? এই মন্দিরে আসতে গেলে আপনারা যদি কলকাতা বা হাওড়ার দিক থেকে এসে থাকেন তাহলে সকালে মা তারা এক্সপ্রেসটি ধরে নিতে পারেন। এই ট্রেনটি ধরে নামতে হবে রামপুরহাট, আর রামপুরহাট থেকে আপনাদের পৌঁছে যেতে হবে নলহাটি। যদি রামপুরহাট থেকে নলহাটি যাওয়ার কোনো ট্রেন না পেয়ে থাকেন সেই সময়, তাহলে সোজা বেরিয়ে চলে আসুন 10 টাকা দিয়ে টোটো ধরে মেন রোডে, আর মেন রাস্তা থেকে আপনারা বাস পেয়ে যাবেন। বাসে উঠে আপনাদের নামতে হবে ভদ্রপুর, ভাড়া পড়বে 20 টাকা, প্রয়োজনে আপনারা অটো রিজার্ভ করেও আসতে পারেন। মেন রোড থেকে আপনাদের আবার টোটো ধরতে হবে আকালিপুর অর্থাৎ গুজ্জকালী মন্দিরে পৌঁছানোর জন্য। সময় লাগবে 20 থেকে 25 মিনিট এবং ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। আর তারপরেই আপনারা পৌঁছে যাবেন বীরভূমের এই জাগ্রত মা গুজ্জকালী মন্দিরে। তবে আপনারা যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করবো যে সকল দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই যাযাবর টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে আমাদের থেকে থাকলে পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম কিছু আপনাদের জন্য নিয়ে আসবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পরের ভিডিওর সাথে।